আজ ৪ ডিসেম্বর বৃহস্পতিবার। দেখে নিন আজকের বাছাই করা ১৫টি গুরুত্বপূর্ণ খবর। শুরুতেই হেডলাইন্স। বাবরি মসজিদ মন্তব্যে হুমায়ুনকে আগাম গ্রেফতারের কথা শুনে রাজ্যপালকে আক্রমণ হুমায়ুনের। ফেরাদ হাকিম বললেন, বাবরি মসজিদ তৈরি আমরা সমর্থন করছি না, হুমায়ুনের পাশে নেই তৃণমূল। আমরা থাকতে ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেব না, বললেন মমতা। আমি চেয়েছিলাম পুরো সিস্টেম বিসর্জন দিতে, হাইকোর্টের রায়ের পর অভিজিৎ গাঙ্গুলির প্রতিক্রিয়া। বাংলা পলিটিক্সের সমস্ত খবর প্রতিদিন সকালে দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের বি পলিটিক্স চ্যানেলটি। এবার আসছি বিস্তারিত সংবাদে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশ, আইন শৃঙ্খলার অবনতি হওয়ার আশঙ্কায় হুমায়ুন কবিরকে প্রিটেন্টিভ গ্রেফতার করতে হবে, অর্থাৎ অপরাধ না করলেও আইন শৃঙ্খলার গুরুতর অবনতির আশঙ্কায় তাকে আগেভাগে গ্রেফতার করতে হবে। রাজভবন থেকে রাজ্য সরকারকে লেখা চিঠিতে এই নির্দেশ দেওয়া হয়েছে। এর ফলে রাজ্য রাজনীতিতে নতুন করে ঝড় উঠেছে। আগামী ৬ ডিসেম্বর বেলডাঙ্গায় বাবরি মসজিদের শিলান্যাস কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। হুমায়ুন কবির ঘোষণা করেছেন, ওই দিন রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত জাতীয় সড়ক মুসলিমদের দখলে থাকবে। এই উস্কানিমূলক মন্তব্যের পরিপ্রেক্ষিতেই রাজ্যপালের এই কঠোর পদক্ষেপ। তবে হুমায়ুন কবির রাজ্যপালের নির্দেশকে সরাসরি আক্রমণ করে বলেছেন, রাজ্যপাল তার এখতিয়ারের বাইরে গিয়ে কথা বলছেন। এটা বিজেপির দালালি ছাড়া কিছু নয়। আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নির্বাচিত সরকারের, মুখ্যমন্ত্রীর, পুলিশ মন্ত্রীর এবং জেলার পুলিশ প্রশাসনের। যদি আমি আইন ভাঙি বা আইন শৃঙ্খলার অবনতি ঘটাই, তবেই গ্রেফতার করা হবে। আগাম গ্রেফতার কার স্বার্থে? তিনি আরো বলেন, পুলিশের কাছে প্রমাণ থাকলে নিশ্চয়ই আমাকে গ্রেফতার করতে পারে, কিন্তু এখনো কোনো অপরাধ হয়নি, তবু গ্রেফতারের নির্দেশ কেন? রাজ্যপাল বনাম রাজ্য সরকারের এই নতুন সংঘাত এবং হুমায়ুন কবিরের বিস্ফোরক কর্মসূচিকে কেন্দ্র করে মুর্শিদাবাদের পরিস্থিতি যে উত্তপ্ত হয়ে উঠেছে তা বলার অপেক্ষা রাখে না। ফেরাদ হাকিম বললেন, বাবরি মসজিদ তৈরি আমরা সমর্থন করছি না, হুমায়ুনের পাশে নেই তৃণমূল। মুর্শিদাবাদে ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদ শিলান্যাস এবং পুলিশকে কলার ধরার হুঁশিয়ারি নিয়ে রাজ্য রাজনীতিতে ঝড় চলছে। এবার সেই বিতর্কে মুখ খুললেন রাজ্যের পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মেয়র ফেরহাদ হাকিম। বুধবার যাদবপুর বিধানসভা কেন্দ্রে এসআইআর এর ওয়্যাররুম পরিদর্শনের সময় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ফেরহাদ স্পষ্ট জানান, আমি বা আমাদের দলের কেউ এই ধরনের সিদ্ধান্তকে সমর্থন করি না। তৃণমূল কংগ্রেস ধর্মনিরপেক্ষতায় বিশ্বাসী। কাউকে ঠেস দিয়ে বা কোনো সম্প্রদায়ের মনে আঘাত দিয়ে রাজনীতি করা আমাদের দলের নীতি নয়। এই ধরনের বক্তব্য বা কাজ আমরা কোনোভাবেই সমর্থন করছি না। দলেরই বিধায়কের এই বিতর্কিত পদক্ষেপ এবং আগ্রাসী ভাষা নিয়ে অস্বস্তিতে তৃণমূল শিবির। ফেরাদ হাকিমের এদিনের বক্তব্যকে দলের অফিসিয়াল স্ট্যান্ড হিসেবেই দেখা হচ্ছে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও আগেই ধর্মীয় উত্তেজনা ছড়ানোর বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছিলেন। এই ঘটনা যে তৃণমূলের ভাবমূর্তির পক্ষে ক্ষতিকর হতে পারে তা বুঝেই দ্রুত দূরত্ব তৈরি করতে চাইছে শাসক দল। এখন প্রশ্ন উঠছে, হুমায়ুন কবিরের বিরুদ্ধে দল কি ব্যবস্থা নেবে এবং ৬ ডিসেম্বরের কর্মসূচি কি আদেও হতে দেওয়া হবে? রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে। আমরা থাকতে ওয়াকফ সম্পত্তিতে হাত দিতে দেব না, বললেন মমতা। মালদহের গাজলে বিশাল সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের তৃণমূল সরকারের ১৪.৫ বছরের সাফল্য তুলে ধরলেন। লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, দুয়ারে সরকারের কথা বলে কেন্দ্রের বঞ্চনার অভিযোগ করেন। কেন্দ্রের ওয়াকফ আইন নিয়ে বিতর্কের মধ্যেই মমতা বলেন, ওয়াকফ আইন কেন্দ্র এনেছে, আমরা আনিনি। আমরা এর বিরোধিতা করেছিলাম, সুপ্রিম কোর্টেও মামলা করেছি। যতদিন আমরা আছি ধর্মীয় স্থানে কাউকে হাত দিতে দেব না। হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান, সে যে ধর্মই হোক, আমি সব ধর্মকে ভালোবাসি। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, আমাকে হিন্দুত্ব শেখাতে আসবেন না, আমিও হিন্দুত্ব জানি। জগন্নাথ ধাম আমরাই করেছি, তোমরা কি করেছো? তোমাদের ধর্মের মূল কথা আসল ধর্মকে ভুলিয়ে দাও। ধর্ম নিয়ে রাজনীতি আমি করি না, রক্ত দেব কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না। নিজের সরকারের কাজের খতিয়ান তুলে ধরে মমতা বলেন, আমি যা বলি তা করি। লক্ষ্মীর ভান্ডার করেছি, স্বাস্থ্যসাথী করেছি, দুয়ারে সরকার করেছি। এখন ওরা নকল করছে। বিজেপি দুর্নীতিগ্রস্ত পার্টি। ২০২৬ নির্বাচনের আগে মমতার এই সভা তৃণমূলের জমি শক্ত করার বড় বার্তা হিসেবে দেখা যাচ্ছে। আমি চেয়েছিলাম পুরো সিস্টেম বিসর্জন দিতে, হাইকোর্টের রায়ের পর অভিজিৎ গাঙ্গুলির প্রতিক্রিয়া। দীর্ঘ প্রতীক্ষার অবসান। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বুধবার দুপুরে ঘোষণা করল, ২০১৬ সালের প্রাথমিক নিয়োগে নিযুক্ত প্রায় ৩২,০০০ শিক্ষক শিক্ষিকার চাকরি বহাল থাকছে। ২০২৩ সালে তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের একক বেঞ্চের চাকরি বাতিলের রায় সম্পূর্ণ খারিজ হয়ে গেল। অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লিতে সংসদের শীতকালীন অধিবেশনে রয়েছেন। রায় ঘোষণার পর তিনি একটি ইউটিউব চ্যানেলে বলেন, ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে সে ব্যাপারে আমার কোনো মতামত দেওয়ার অধিকার নেই। তারা যদি মনে করে এভাবেই মানুষকে রক্ষা করতে হবে তাহলে ঠিক করেছে। তবে তিনি যোগ করেন, আমি ভেবেছিলাম দুর্নীতি যারা করেছে, চাকরি যেভাবে বিক্রি হয়েছিল, সেই পুরো সিস্টেমটাকে বিসর্জন দিতে হবে, কিন্তু ডিভিশন বেঞ্চ যা ভালো বুঝেছে করেছে। হতাশ কিনা জানতে চাওয়ায় তিনি হেসে বলেন, না না না, আমার কোনো রিয়াকশন নেই। বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণে স্পষ্ট, ৯ বছর ধরে যারা স্কুলে পড়াচ্ছেন তাদের হঠাৎ চাকরিচ্যুত করলে শিক্ষা ব্যবস্থার বিপর্যয় নেমে আসবে এবং পরিবারগুলির ওপর অত্যন্ত বিরূপ প্রভাব পড়বে। ইন্টারভিউ প্রক্রিয়ায়
গলদ ছিল বলে একক বেঞ্চ যে পর্যবেক্ষণ দিয়েছিল তা প্রমাণিত হয়নি। সিবিআই তদন্তেও কোনো শিক্ষকের বিরুদ্ধে সরাসরি দুর্নীতির প্রমাণ মেলেনি। যারা মামলা করেছিলেন তারা নিজেরা কেউ চাকরি পাননি। তাদের জন্য গোটা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করা যায় না। শিক্ষকের পড়ানোর মান নিয়েও কোনো অভিযোগ ওঠেনি। আদালত স্পষ্ট করেছে, দুর্নীতি তদন্ত চলবে। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে আলাদা ব্যবস্থা হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিচারকরা মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েছেন। চাকরি দেওয়াই আমাদের লক্ষ্য, কেড়ে নেওয়া নয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এক্সে লেখেন, সত্যের জয় হলো। তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে রায় দিয়েছিলেন। বিচার ব্যবস্থা কলঙ্ক। তৃণমূল নেতা কুণাল ঘোষ অভিজিতের ভূমিকায় তদন্তের দাবি। বাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন, চাকরি বাঁচল ঠিকই, কিন্তু প্রাতিষ্ঠানিক দুর্নীতি প্রশ্রয় পেয়ে গেল, ভবিষ্যতের জন্য বিপজ্জনক। শিক্ষকদের মধ্যে উচ্ছ্বাস। অনেকে বলেছেন, আমরা কলঙ্ক মুক্ত হলাম, বাচ্চা পরিবার, হোম লোন সব বাঁচল। 2023-এ যারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে ভগবান বলেছিলেন, আজ অনেকের মুখেই শোনা গেল শয়তান। রাজনৈতিক লড়াই নতুন করে উত্তপ্ত হলেও রাজ্যের লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর কাছে এটাই সবচেয়ে বড় সুখবর, তাদের প্রিয় দিদি স্যাররা আর যাচ্ছেন না। দিল্লিতে অমিত শাহর সঙ্গে বৈঠক শুভেন্দুর। নির্বাচন কমিশনের দফতরেও গেলেন বিরোধী দলনেতা। রাজ্যে এসআইআরকে কেন্দ্র করে রাজনৈতিক দরজা তুঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরকে অমিত শাহের চালাকি বলে ক্রমাগত আক্রমণ করেছেন। ঠিক এই সময়ই বুধবার সকালে হঠাৎ দিল্লি উড়ে যান বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রথমে সংসদ ভবনে গিয়ে দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে। বৈঠক চলে প্রায় 25 মিনিট। কি নিয়ে কথা হয়েছে জানতে চাইলে শুভেন্দু বলেন, প্রকাশ্যে কিছু বলবো না। সূত্রের খবর, রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও এসআইআর নিয়ে আলোচনা হয়েছে। তারপর শুভেন্দু যান নির্বাচন কমিশনের দফতরে। সেখানে দেখা করেন প্রধান নির্বাচন কমিশনার বিবেক যোশীর সঙ্গে। কমিশনের বাইরে বেরিয়ে শুভেন্দু অভিযোগ করেন, 26, 27 ও 28 নভেম্বর বিএলওদের কাছ থেকে ওটিপি নিয়ে 1,25,00,000 নাম ডিজিটাইজড করা হয়েছে। এটা অত্যন্ত আশঙ্কাজনক। অনেক বাংলাদেশি অনুপ্রবেশকারীর বাবা মা নাম পাল্টে এই কাজ করা হচ্ছে। বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকায় এই প্রবণতা বেশি। শুভেন্দু জানান, দলের নির্দেশেই তিনি কমিশনে গিয়েছেন এবং লিখিত অভিযোগ জমা দিয়েছেন। এই দিল্লি যাত্রাকে 2026-এর বিধানসভা ভোটের আগে বিজেপির মাস্টার স্ট্রোক বলেই মনে করা হচ্ছে রাজনৈতিক মহলে। তৃণমূলের পাল্টা প্রশ্ন, এসআইআর নিয়ে যত চিৎকার, এখন কেন্দ্রের দ্বারে দ্বারে ঘুরছেন কেন? রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরো বাড়ল। খগেন মুর্মুর ওপরে কারা কিভাবে হামলা করেছিল বিজেপি সাংসদদের কাছে জানতে চাইলেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলার বিজেপির সাংসদদের নিয়ে বৈঠক করেন। সকাল 10:30 থেকে প্রধানমন্ত্রীর দপ্তরে বৈঠক চলছে। উপস্থিত 12 সাংসদের মধ্যে সুকান্ত মজুমদার, শান্তনু ঠাকুরও রয়েছেন। বৈঠকে উঠে আসে খগেন মুর্মুর ওপর হামলার প্রসঙ্গ। কারা কিভাবে হামলা চালিয়েছিল তা জানতে চান প্রধানমন্ত্রী। এছাড়া এসআইআর এর প্রক্রিয়া সহজ ও স্বচ্ছ রাখার নির্দেশ দেন। বৈধ ভোটারদের তালিকায় রাখতে এবং অবৈধদের বাদ দিতে বলেন। আলোচনা হয় বাংলায় বিজেপি নেতা কর্মীদের ওপর পুলিশি চাপ, দার্জিলিংয়ে উন্নয়নের কাজ থমকে থাকা এবং 2026-এর নির্বাচনী কৌশল নিয়ে প্রধানমন্ত্রীকে দ্রুত বাংলার আসার আবেদন জানান শ্রমিক ভট্টাচার্য। একই দিনে দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। রাজ্যের পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে খবর। অভিষেক ওষুধ দিতেই অসুখ সেরে গেল কাজলের। ওপরতলা থেকে বারবার এসেছে দ্বন্দ্ব মেটানোর বার্তা। একসঙ্গে মঞ্চ শেয়ার করা হয়েছে, কিন্তু বাস্তবে ছবি বদলাচ্ছে না। ভোট যত এগোচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব ততই স্পষ্ট হচ্ছে। সিউড়ি 2 নম্বর ব্লকের অনুব্রত ঘনিষ্ঠ অঞ্চল সভাপতি বলরাম বাগদি ও তার ভাই সহ এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে জেলা পরিষদ সভাধিপতি কাজল শেখের লোকজনের বিরুদ্ধে। ঘটনায় শতাব্দী রায়ের সামনে ঘটে। জল গড়ায় কলকাতায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সব নির্দেশ আসে, ঝামেলা আলোচনার টেবিলেই মিটে যাবে, নইলে অন্য রাস্তা নিতে হবে, প্রয়োজনে বাইরে থেকে কাউকে পাঠাতে হবে। নির্দেশ অব্যর্থ ওষুধের মতো কাজ করে। রাতারাতি অনুব্রত ঘনিষ্ঠ বলরাম কাজল ঘনিষ্ঠ হয়ে ওঠেন। কাজলের সঙ্গে নুরুল ইসলামের পাশেও দেখা যায় বলরামকে। কাজল বলেন, আমাদের মধ্যে যা দ্বন্দ্ব ছিল তা অনেকাংশেই মিটে গিয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে করাচ্ছে, আমরা মমতা অভিষেকের নির্দেশে চলব। বলরামও জানান, ভুল বোঝাবুঝি মিটে গিয়েছে। এসআইআর ফিরিয়ে দিল 26 বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে। চোখের জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধ দম্পতি। এসআইআর ফিরিয়ে দিল 26 বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া ছেলেকে। চোখের জল ধরে রাখতেই পারলেন না বৃদ্ধ দম্পতি। এসআইআর প্রক্রিয়ার জন্য 26 বছর পর হারানো ছেলেকে ফিরে পেলেন উত্তর 24 পরগনার হাবড়ার বৃদ্ধ দম্পতি প্রশান্ত দত্ত ও শান্তনা দত্ত। 1999 সালে ব্যবসায়ী লোকসান ও ধার দেনার চাপে লোকলজ্জার ভয়ে নিরুদ্দেশ হয়ে যান তাদের একমাত্র ছেলে তরুণ দত্ত। তখন থানায় নিখোঁজ ডায়েরি করলেও কোনো খোঁজ মেলেনি। এসআইআর শুরু হতেই বিএলও বাড়িতে ফর্ম দিয়ে যান।
প্রশান্ত বাবু নিজের স্ত্রী ও ছেলের ফর্ম পূরণ করে জমা দেন। গত মাসের 29 তারিখ হাবড়ার 259 নম্বর বুথের বিএলও তপন ধর ফর্ম ম্যাপিং করতে গিয়ে দেখেন তরুণের নাম পশ্চিম মেদিনীপুর থেকে ইতিমধ্যেই আপলোড করা হয়েছে। দুই বিএলওর যোগাযোগের পর ফোনে যোগাযোগ হয়। জানা যায় তরুণ মেদিনীপুরে বিয়ে করে সংসার পেতেছেন, কলেজ পড়ুয়া ছেলেও রয়েছে। বাবা মা তাকে জানান সমস্ত ধার দেনা মিটিয়ে দিয়েছেন। আশ্বস্ত হয়ে তরুণ এখন বাড়ি ফিরতে চান। দিদিদের সঙ্গে ভিডিও কলে কথা হয়েছে। ছেলের খোঁজ পেয়ে চোখের জল ধরে রাখতে পারেননি বৃদ্ধ দম্পতি। তারা বলেন SIR না হলে শেষ বয়সে ছেলেকে আর বাড়ি ফিরে পাওয়া হতো না। এখন শুধু ছেলের বাড়ি ফেরার অপেক্ষা। গরু পাচার মামলায় বনগাঁ থেকে গ্রেপ্তার বিজেপি নেতা। 2017 সালে গরু পাচার মামলায় মঙ্গলবার রাতে গ্রেপ্তার হলেন বিজেপি নেতা পরিতোষ মহালদার। বনগাঁ থানার পুলিশ পুরাতন বনগাঁ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। এতদিন জামিনে ছিলেন তিনি। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ অভিযান চালায়। পরিতোষ বনগাঁ দক্ষিণ বিধানসভার 77 নম্বর বুথের বুথ সভাপতি বলে দাবি হচ্ছে। তৃণমূলের বনগাঁ জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, আমরা বরাবর বলতাম বিজেপি গরু পাচারের সঙ্গে যুক্ত, এবার প্রমাণিত হলো। বিজেপি বিধায়ক স্বপন মজুমদার জানান, পরিতোষ 2023 থেকে 24 সালে তৃণমূল থেকে বিজেপিতে এসেছেন। হয়তো একটি তারিখে হাজিরা দেননি। বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে কণ্ঠরোধ করা যাবে না। জেলা বিজেপি সভাপতি বিকাশ ঘোষ বলেন, পরিতোষ বুথ সভাপতি নন, শুধু সমর্থক। গ্রেপ্তারের পরই রাজনৈতিক তরজা শুরু হয়েছে। খবর আজকের মতো এখানেই শেষ। আবারও আসছি আগামীকাল সকালে।